আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? কথা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলছিলাম। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং? আমি আবার বলছি, রেকর্ডিং স্টার্ট করিনি তখন। স্টার্ট করে আমি আবার বলছি। যারা বুঝেননি আবার শুনে নেন, ডিজিটাল মার্কেটিং কি? আমরা ছোটবেলা থেকে অনেক ধরনের মার্কেটিং সিস্টেম দেখে এসেছি, রাইট? আমরা দেখেছি মানুষ ব্যানারের মাধ্যমে, পোস্টারের মাধ্যমে, লিফলেটের মাধ্যমে আমাদেরকে জানিয়েছে তাদের কোম্পানির পণ্য এবং সার্ভিস সম্বন্ধে। রাস্তাঘাটে যখন বের হই তখন আমরা বড় বড় বিলবোর্ড দেখি বিভিন্ন কোম্পানির, দেখি বাংলালিংক অ্যাড দিচ্ছে, দেখি ক্রাউন সিমেন্টের অ্যাড দেখতে পাই, বিভিন্ন ধরনের অ্যাড দ্যাট কল্ড মার্কেটিং। আমরা টিভি চ্যানেল অন করলেই দেখতে পাই বিভিন্ন ধরনের ভিডিও অ্যাড। এই যে বিভিন্ন মাধ্যমে মানুষ আমাদেরকে জানাতে চায়, এটাই মার্কেটিং। অর্থাৎ মার্কেটিং কে আমরা যদি সহজভাবে বর্ণনা করতে চাই, যে আমার পণ্য এবং সার্ভিস সম্বন্ধে, আমার পণ্য যে ভালো এটা মানুষকে জানানোটাই হচ্ছে মার্কেটিং। আমি বাংলালিংক সিম কেন ইউজ করছি? কারণ কোম্পানি আমাকে এটা বোঝাতে সক্ষম হয়েছে যে বাংলালিংক সিম হচ্ছে অনেক ভালো, অন্যান্য সিমের থেকে সেরা। আমি যখন এটা বুঝেছি তখন আমি বাংলালিংক সিম ইউজ করেছি। সে আমাকে বুঝিয়েছে কিভাবে? বিভিন্ন টাইপের মার্কেটিং এর মাধ্যমে। তাহলে এই মার্কেটিং এ যখন আমরা ইলেকট্রনিক্স মিডিয়াকে ব্যবহার করে করব, যখন এই মার্কেটিং এ আমরা ইন্টারনেটকে ব্যবহার করে করব, তখনই তাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং। সহজভাবে বলতে গেলে ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে যে মার্কেটিং করা হয় সেটাই ডিজিটাল মার্কেটিং। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এত সব মার্কেটিং সিস্টেম থাকতে ডিজিটাল মার্কেটিং কি কেন আমরা ইউজ করব? হোয়াই ইউজ ডিজিটাল মার্কেটিং? প্রথম পয়েন্ট হচ্ছে ইনক্রিজ ওয়েবসাইট ট্রাফিক। ওয়েবসাইটের ট্রাফিক যদি আমরা ইনক্রিজ করতে চাই তাহলে আমাদেরকে ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মটাকেই ইউজ করতে হবে। কারণ ওয়েবসাইট একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, রাইট? এটার মার্কেটিং করার জন্য অফলাইন মার্কেটিং কখনোই ভালো বা রাইট চয়েস হতে পারে না। আপনি চিন্তা করেন, আপনার একটা ওয়েবসাইট রয়েছে আলুপিয়াজ.com। মানুষ কেউ যদি ওয়েবসাইটের মাধ্যমে আলু পেঁয়াজ অর্ডার করে, আপনি তার দরজায় গিয়ে হোম ডেলিভারি করে দিয়ে আসেন। এই যে খুব ভালো একটা সার্ভিস, করোনার মধ্যে আলু পেঁয়াজ সবারই দরকার হয়। তো আপনার এই যে একটা ভালো সার্ভিস দিচ্ছেন, এটা মানুষকে তো জানাতে হবে। এখন জানানোর জন্য যদি আপনি হচ্ছে অফলাইন মার্কেটিং এর ওয়েটা বেছে নেন তাহলে কি হবে? ধরেন রাস্তায় একটা পোস্টার টানায় রাখছেন, সেই পোস্টারটা দেখলো মানুষ, দেখে কয়জন ওই ওয়েবসাইটে ঢুকবে বলেন? ওইখান থেকে দেখে দেখে স্পেলিং দেখে দেখে মোবাইলে তুলতে হবে, তারপরে সে আপনার ওয়েবসাইটে ঢুকতে পারবে। তাহলে প্রসেসটা একটু লেন্দি। স্বভাবত আমরা একটু লেজি, যে কারণে ১০০ জন দেখলে তার মধ্যে হয়তোবা আপনি ৩ থেকে ৪ জন বা ৫ জন কাস্টমার পাবেন সেখান থেকে। বাট একই মার্কেটিং যখন আপনি ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে করবেন, ফর এক্সাম্পল যদি আপনি Facebook কে ঘিরে করেন, তাহলে যে দেখবে আপনার অ্যাডভার্টাইজিং বা আপনার ওয়েবসাইট সম্বন্ধে যে জানবে Facebook এর মাধ্যমে, সে কি করতে পারবে? জাস্ট একটা ক্লিক করেই আপনার ওয়েবসাইটে ঢুকে যেতে পারবে। তাহলে কোনটা বেশি ইজি মনে হচ্ছে? একটু রেসপন্স করবেন। ফেসবুক। এক্সাক্টলি। অবশ্যই ফেসবুক ইজি। এই কারণেই ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম ওয়েবসাইটের মার্কেটিং করার জন্য বেস্ট হতে পারে। তো আমরা বলতে পারি ওয়েবসাইটের ট্রাফিক বা কাস্টমার ইনক্রিজ করার জন্য আমাদেরকে ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মটাকে ইউজ করতে হবে। অন্য কোনো প্ল্যাটফর্মে আমরা ভালো রেজাল্ট পাবো না। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইনক্রিজ ব্র্যান্ড রিকগনিশন। কোন একটা কোম্পানি যখন নতুন ভাবে বিজনেস শুরু করে তখন কিন্তু তাকে ব্র্যান্ড বলে না। ব্র্যান্ড কখন বলে? যখন ওই কোম্পানিকে সবাই ম্যাক্সিমাম অনেকেই চেনে এবং ওই কোম্পানির পণ্য অনেক মানুষ ব্যবহার করে, তখন সেটাকে ব্র্যান্ড বলা হয়। এই যে অনেক মানুষকে চেনাতে হলে, অনেক মানুষ কখন পণ্য ব্যবহার করবে? যখন আপনার পণ্য চিনবে, আপনার কোম্পানিকে চিনবে। এই যে মানুষকে চেনাতে গেলে বা মানুষকে জানাতে গেলে যে আমার কোম্পানিটা ভালো, আমাকে মার্কেটিং করতে হবে। আর এই মার্কেটিংটা আমি অফলাইনেও করতে পারি, প্রচুর ব্যানার ফেস্টুন লাগিয়ে প্রচুর মাইকিং করে মানুষকে জানাতে পারি। বাট এতে করে অনেক বেশি সময়, লোকবল এবং টাকার প্রয়োজন হবে। বাট
এই মার্কেটিং যখন আমি ফেসবুক বা ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে করব তখন কি হবে? তখন একজন মানুষের পক্ষেই সম্ভব বাংলাদেশের সবার কাছে পৌঁছে দেওয়া। খুব কম সময়ে এবং কম টাকা খরচ করে কম লোকবল দিয়েও কিন্তু এই মার্কেটিং ডিজিটাল মার্কেটিংটা করা যাচ্ছে। তাই আমরা ব্র্যান্ড রিকগনিশন এর জন্য ডিজিটাল মার্কেটিংটাকে চয়েস করতে পারি। থার্ড পয়েন্ট হচ্ছে ইমপ্রুভ সার্চ ইঞ্জিন র‍্যাংকিং। সার্চ ইঞ্জিন র‍্যাংকিং আসলে কি? সার্চ ইঞ্জিন কি? আমি শর্ট ভাবে যদি বলি, হোয়াট ইজ সার্চ ইঞ্জিন? আসলে আমরা যেখানে সার্চ করতে পারি সেটাকেই সার্চ ইঞ্জিন বলে। আমরা গুগলে সার্চ করি। এখন ধরেন আমি মোবাইল কেনার জন্য সার্চ করলাম যে অ্যান্ড্রয়েড মোবাইল প্রাইস ইন বাংলাদেশ বা অ্যান্ড্রয়েড মোবাইল শপ ইন বাংলাদেশ লিখে সার্চ করলাম। কোথায় ভালো মোবাইল পাওয়া যায়? গুগলে সার্চ করলে অনেক রেজাল্ট কিন্তু আসে, তাই না? সেখান থেকে কিছু রেজাল্ট একেবারে নিচে থাকে, কিছু রেজাল্ট একবারে উপরে থাকে। তাহলে যে ওয়েবসাইট গুলো রেজাল্টের প্রথম দিকে থাকলো তারা কিভাবে প্রথমে আসছে? যারা শেষের দিকে আছে তারা কেন প্রথমে না থেকে শেষের দিকে চলে গেল? এই যে এই সিরিয়ালটা কিভাবে করে গুগল? গুগল এই সিরিয়ালটা করে হচ্ছে পেজের আপনার ওয়েবসাইটের কোয়ালিটির উপর নির্ভর করে। আর এই সার্চ ইঞ্জিনের জন্য ওয়েবসাইটের কোয়ালিটি মেইনটেইন করার নামই হচ্ছে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তাহলে এই এসইও হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটি পার্ট। তাহলে সার্চ ইঞ্জিনে যদি আমরা ফার্স্ট পেজে যেতে চাই, প্রথম দিকে যেতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? অবশ্যই ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মটাকে ইউজ করতে হবে। আদারওয়াইজ কখনোই পসিবল না। ফোর্থ পয়েন্ট হচ্ছে জেনারেট লিডস। অর্থাৎ যদি লিড আমরা জেনারেট করতে চাই তাহলে অবশ্যই ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মটাকে ইউজ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে লিড কি? লিড হচ্ছে কাস্টমারের কন্টাক্ট ইনফরমেশন, যার মাধ্যমে কাস্টমারের সাথে কন্টাক্ট করা যায়। সেটা হতে পারে তার ফোন নাম্বার, হতে পারে তার ইমেল অ্যাড্রেস, হতে পারে তার বাসার অ্যাড্রেস বা মেইলিং অ্যাড্রেস, চিঠির অ্যাড্রেস, হোয়াটএভার। যার মাধ্যমে তার সাথে যোগাযোগ করা পসিবল সেটাকে লিড বলে। তাহলে এই কাস্টমারের কন্টাক্ট ইনফরমেশন বা লিড যদি আমরা কালেক্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মটাকে ইউজ করতে হবে। এটাই আমাদের জন্য বেস্ট হবে। একবার চিন্তা করেন, আপনারা যারা ভর্তি হয়েছেন, কিভাবে ভর্তি হয়েছেন? অবশ্যই আপনাদেরকে কোম্পানি থেকে ফোন দেওয়া হয়েছিল। আপনার নাম্বারটা কোথায় পেয়েছে? অবশ্যই আপনি কোনো একটা ফর্ম পূরণ করেছিলেন। সেই ফর্ম পূরণ করার ফলে নাম্বারটা কোম্পানির কাছে চলে এসেছে। এক্সাক্টলি। এখন আপনাদের নাম্বারটা কালেক্ট করার জন্য কি ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মটা ইউজ করেছে কোম্পানি? বাট একবার চিন্তা করেন, জাস্ট ইমাজিন যদি কোম্পানি অফলাইন পদ্ধতি ইউজ করতো, অর্থাৎ ৪-৫ জন বা অনেকগুলো ব্র্যান্ড প্রমোটার রাস্তায় ছেড়ে দিত যে কারা ডিজিটাল মার্কেটিং করতে, এই কোর্সটা করতে আগ্রহী, তাদের নাম্বারগুলো খুঁজে নিয়ে আসো। তারা না রাস্তায় নামলো, অনেকগুলো ছেলে রাস্তায় নেমেছে। আপনাদের মধ্যে থেকে কোনো এক আপুর কাছে গিয়ে সে বলল, আপু আপনি কি ডিজিটাল মার্কেটিং করবেন? তাহলে আপনার ফোন নাম্বারটা দেন। আপনি ভাবেন আপনি কি তাদের ২ টা জুতা মারতেন না ৩ টা জুতা মারতেন? 3টা। আচ্ছা, তাহলে কি লিড জেনারেশনের জন্য বেস্ট ওয়ে কোনটা? ডিজিটাল মার্কেটিং স্যার। অবভিয়াসলি ডিজিটাল মার্কেটিং। এছাড়াও আমরা অনলাইন সেলস কনভার্সন ইনক্রিজ করার জন্য ডিজিটাল মার্কেটিং কে ইউজ করতে পারি। এটা আমাদের জন্য বেস্ট হবে। ইন্টারনাল কমিউনিকেশন বা হচ্ছে পারস্পরিক যোগাযোগ, অর্থাৎ কোম্পানির ভেতরকার যোগাযোগ কিংবা কোম্পানির সাথে কাস্টমারের যোগাযোগ রক্ষার জন্য ডিজিটাল মার্কেটিং বা এই ডিজিটাল প্ল্যাটফর্মটা ইউজ করা সবচেয়ে ভালো হতে পারে। কেন আমি বলছি? ধরেন সবার ফোন নাম্বার আছে, সবার সাথে এসএমএস করে যোগাযোগ করতে পারবেন। কয়দিন পারবেন? রেগুলারলি পসিবল? ফোনে এসএমএস করে নাম্বারে পসিবল না। বাট যদি একটা ফেসবুক গ্রুপে কিংবা ইনস্টাগ্রাম গ্রুপে কিংবা ধরেন যে হচ্ছে কি বলে টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি সবাইকে একত্রিত করে একটা গ্রুপ খোলেন, সবার সাথে কিন্তু নিমেষেই কমিউনিকেশন করা পসিবল, রাইট? তাহলে এই ক্ষেত্রেও ডিজিটাল প্ল্যাটফর্ম আমাদেরকে সবচেয়ে বেশি হেল্প করছে। তাহলে কেন আমরা ডিজিটাল মার্কেটিং ইউজ করবো? আশা করি বুঝতে পেরেছেন, রাইট? দেন আমরা জেনে নেই ক্যারিয়ার অপরচুনিটি সম্বন্ধে। ডিজিটাল মার্কেটিং শিখে আমাদের ক্যারিয়ার কিভাবে বিল্ড আপ হতে পারে? প্রথম পয়েন্ট হচ্ছে টিম মেম্বার অফ ডিজিটাল মার্কেটিং টিম, অর্থাৎ অনেক টিম রয়েছে যারা অন্য কারো মার্কেটিং করে দেয়। যেমন আমার এক স্টুডেন্ট, সে হচ্ছে ফুড পান্ডায় জব পেয়েছে, মার্কেটিং এ ডিজিটাল মার্কেটার হিসেবে জব পেয়েছে।
এখন এরকম এই যে কোম্পানি, বিভিন্ন কোম্পানি কিন্তু ডিজিটাল মার্কেটার লাগতেছে, তাদের মার্কেটিং করতে হচ্ছে। ঠিক একইভাবে অনেক টিম রয়েছে যারা এই কোম্পানিগুলোর মার্কেটিং করে দেয়। আপনি সেই ধরনের টিমে যুক্ত হয়ে আপনার ক্যারিয়ার বিল্ড আপ করতে পারেন। এছাড়া অনেক ডিজিটাল মার্কেটিং এজেন্সি রয়েছে, যেমন বিজবন্ড একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এই ধরনের এজেন্সিতে যুক্ত হয়েও কিন্তু আপনি আপনার ক্যারিয়ারটা বিল্ড আপ করতে পারেন। আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? অনেকে বলছেন ক্লাসে নাকি ঢোকা যাচ্ছে না। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি স্যার। তো বুঝলাম না ক্লাসে ঢোকা যাচ্ছে না কেন? এই যে শোনো। স্যার আমরা তো শুনতে পাইতেছি। আচ্ছা, শুনতে পারারই কথা, আর সবাই ক্লাসেও আছেন, ধন্যবাদ। হয়তো যে ঢুকতে পারছে না তার হয়তো নেটওয়ার্কের প্রবলেম থাকতে পারে। যাই হোক, আমরা ই কমার্স ইন্ডাস্ট্রিতেও যুক্ত হতে পারি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার। সফটওয়্যার ইন্ডাস্ট্রিতেও আমরা যুক্ত হতে পারি। এখন প্রশ্ন থাকতে পারে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ডিজিটাল মার্কেটিং এর কি প্রয়োজন? একবার চিন্তা করেন যে একটা কোম্পানি যারা মানুষকে কি সফটওয়্যার বানায় দিচ্ছে, তারা কি সার্ভিস দেয়? সফটওয়্যার বানায় দেয়। সফটওয়্যার কোম্পানি সফটওয়্যার নিয়েই কাজ, তার মানুষকে সফটওয়্যার বানায় দেয়। এই যে তারা বানায় দিচ্ছে, এর জন্য তাদের মার্কেটিং প্রয়োজন। আবার অনেক কোম্পানি আছে যারা কিন্তু স্যার সফটওয়্যার তারাই তো বানানোর কাজ মার্কেটিংটা সেলিব্রিটি করতে করে। পারে। অবশ্যই মার্কেটিং করতে পারে। আপনি চুল কাটতে পারেন, রাইট? শেভ করতে পারেন। আপনি কেন সেলুনে যাচ্ছেন? আপনি নিজেও তো জুতা শিলাতে পারেন, কেন আপনি মুচির কাছে যাচ্ছেন? যাতে আমারটা আরো ভালোভাবে হয়। এক্স্যাক্টলি, এই কারণে তাদের ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট প্রয়োজন। আচ্ছা আচ্ছা। যে আই থিংক বুঝতে পেরেছেন। আচ্ছা, যাই হোক, এছাড়া ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস রয়েছে। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস বলতে যে অনেক মার্কেট প্লেস পাওয়া যে আমরা দেখি, যেখানে হচ্ছে যে অনেক ফ্রিল্যান্সার থাকে এবং অনেক বায়ার থাকে। বায়াররা খুঁজে কোন ফ্রিল্যান্সারকে দিয়ে আমার যে কাজটা করানোর প্রয়োজন সেটা আমি করে নিতে পারবো। এটাকেই বলা হয় ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। যেমন আপওয়ার্ক, ফাইবার, freelancer.com, এরকম অনেক ওয়েবসাইট রয়েছে। বাংলাদেশ ওয়েবসাইট রয়েছে কাজকি.com, আউটসোর্সিং মাই জব, এক্সেট্রা এক্সেট্রা। এই ধরনের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোতে যুক্ত হয়ে কিন্তু আমরা খুব সহজেই আমাদেরকে একটা বিল্ড আপ করতে পারি। একজন ফ্রিল্যান্সারের ড্রিম থাকে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে তার প্রোফাইলটাকে ভারী করা। আমরা ইনশাআল্লাহ পারবো যদি ক্লাসের শেষ পর্যন্ত, কোর্সের শেষ পর্যন্ত ধৈর্য সহকারে এবং নিষ্ঠার সাথে, অর্থাৎ নিষ্ঠা বলছি এই জন্যই যে নিয়মিত প্র্যাকটিস এবং মনোযোগের সাথে যদি আমরা ক্লাসটা শেষ করতে পারি, কোর্সটা শেষ করতে পারি, তাহলে আশা করি আমরাও ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ভালো একটা অবস্থান ধরে রাখতে পারবো। রয়েছে অ্যাফিলিয়েট মার্কেটার। অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবেও কিন্তু আমরা আমাদের ক্যারিয়ারটা বিল্ড আপ করতে পারি। আসেন এই পর্যায়ে আমরা জেনে নেই কিছু কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। স্যার অ্যাফিলিয়েট মার্কেটিং এর বিষয়টা একটু যদি ক্লিয়ার ভাবে বুঝাতেন। আমি এইখানে ব্যাখ্যা করছি না, কারণ অ্যাফিলিয়েট মার্কেটিং সম্বন্ধে ব্যাখ্যা সামনে রয়েছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং বলতে আসলে কোন কোন প্ল্যাটফর্মকে বোঝানো হয়, কোন কোন বিষয়গুলো নিয়ে আসলে ডিজিটাল মার্কেটিং গঠিত, আসেন জেনে নেই। আমরা বিভিন্ন পরিবারের নাম শুনেছি, রাইট? সরকার বাড়ি, ডাক্তার বাড়ি, নাম শুনেছি তো। এই যে পরিবার, একটা পরিবার কি কয়েকজন সদস্য নিয়ে গঠিত। জি স্যার। ঠিক একইভাবে ডিজিটাল মার্কেটিং ও কিন্তু একটা পরিবার বলতে পারেন। এই ডিজিটাল মার্কেটিং পরিবারটাও অনেকগুলো সদস্য নিয়ে গঠিত। তাহলে সেই সদস্যগুলোর নাম কি, আসেন আমরা একটু জেনে নেই। কোন কোন প্ল্যাটফর্মকে আমরা ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম বলতে পারি? প্রথমে হচ্ছে এসইও, অনলাইন অ্যাডভার্টাইজিং, এসএমএম বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ইনবাউন্ড মার্কেটিং, দেন হচ্ছে অনলাইন পিআর বা অনলাইন পাবলিক রিলেশনস, অথবা বলতে পারি অনলাইন প্রেস রিলিজ। আসলে আমরা একটা একটা করে ব্যাখ্যা করি। প্রথমে আসি এসইও। হোয়াট ইজ এসইও? এসইও ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ সার্চ ইঞ্জিনের র‍্যাঙ্কিং এ যেতে হলে আমাদের ওয়েবসাইটকে বা আমাদের পেজকে বা আমাদের কন্টেন্টকে অপটিমাইজ করতে হয়। এই অপটিমাইজেশনের নাম হচ্ছে এসইও বা শর্ট ফর্ম হচ্ছে এসইও। এই এসইও হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট। একবার চিন্তা করেন, আমি একটু আগেই বলেছি
যে গুগলে আপনি সার্চ করলেন মোবাইল শপ, বেস্ট মোবাইল শপ ইন বাংলাদেশ লিখে। হ্যাঁ, আপনি কেন সার্চ করেছেন? আপনি মোবাইল কিনবেন এজন্য, বা মোবাইল প্রাইস, অ্যান্ড্রয়েড মোবাইল প্রাইস ইন বাংলাদেশ লিখে আপনি মোবাইল কিনবেন এর জন্যই সার্চ করেছেন। তাহলে সার্চ করার পরে যে অনেক দোকানের ওয়েবসাইট আসবে, সবগুলো ওয়েবসাইটে কিন্তু আপনি ঢুকেন না। আপনি গুগলে সার্চ করে সব রেজাল্টে একটা একটা করে কি ঢুকেন? কখনোই না। প্রথম 1 থেকে 5টা যে রেজাল্ট থাকে ওগুলোর ভিতরে ঢুকে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো পেয়ে যান, রাইট? প্রথম তাহলে পেজে যেগুলো থাকে আর কি। হ্যাঁ, প্রথম পেজে যেগুলো থাকে। তাহলে যারা প্রথম পেজে আসতে পেরেছে তারাই লাকি, তারাই অনেক কাস্টমার পাচ্ছে, অনেক মানুষ সার্চ করতেছে, আর অনেক মানুষ সার্চ করে করে তাদের ওয়েবসাইটে ঢুকছে। তাহলে যারা ফার্স্ট পেজে আসতে পারেনি তারা কি দুর্ভাগ্যবান? তারা কিন্তু খুব একটা বেশি কাস্টমার পাচ্ছে না। সার্চ করে প্রথম গুলোই সব নিয়ে যাচ্ছে, তাদের জন্য আর কোনো ভিজিটর বা কাস্টমার অবশিষ্ট থাকছে না। তাহলে সবাই চায় কি প্রথম পেজে আসার জন্য। এই প্রথম পেজে আসার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে এসইও। আর এটাও এক ধরনের মার্কেটিং, ফ্রি মার্কেটিং। আপনি এসইও করে যত কোয়ালিটিফুল, যত বেশি কাস্টমার পেতে পারেন অন্য কোনো ওয়ে ব্যবহার করে, অত বেশি কাস্টমার কিন্তু আপনি পাবেন না। আর এসইও করে যত কোয়ালিটিফুল কাস্টমার পাওয়া যায়, যেমন আপনার ধরেন আপনার হচ্ছে যে কাস্টমার গুলো আপনি পাচ্ছেন সেগুলো কিন্তু আপনার ওই বিষয়টাতে ইন্টারেস্টেড বলেই সার্চ করেছিল। তাহলে কারা সার্চ করেছে? যারা ওই বিষয়টাতে ইন্টারেস্টেড। তাহলে আপনি যে বিজনেস করেন সেই বিজনেসে যারা ইন্টারেস্টেড, যারা ওই পণ্যগুলো খুঁজতেছে, তারাই যদি আপনার ওয়েবসাইটে ঢুকে, তাহলে কি আপনি টার্গেটেড কাস্টমার পাচ্ছেন। এই ধরনের কাস্টমার পাওয়া, এই ধরনের মার্কেটিং শুধুমাত্র পসিবল ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রেই, অর্থাৎ এসইও এর ক্ষেত্রে। তাহলে এসইও আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে অন পেজ এসইও, একটা হচ্ছে অফ পেজ এসইও। দুই ধরনের এসইও আমাদের সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং এর জন্য প্রয়োজন। এসইও নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের ক্লাসে। আমি প্রাথমিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তাহলে চলে যাচ্ছি পরের স্লাইডে। অনলাইন অ্যাডভার্টাইজিং। অনলাইন অ্যাডভার্টাইজিং ডিজিটাল মার্কেটিং এর একটা এসেনশিয়াল পার্ট। অনলাইন অ্যাডভার্টাইজিং কি আমি যদি একটু বলি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। আমরা নিশ্চয়ই ইউটিউবে একবার হলেও ঢুকেছি, বা প্রতিদিন একবার হলেও ঢুকি। ইউটিউবে আমরা যখন ঢুকি বিভিন্ন ভিডিও দেখতে পাই। ভিডিও দেখার মাঝখানে বিভিন্ন ধরনের অ্যাড শো করে, রাইট? হ্যাঁ আমরা কি স্যার। কোনো অ্যাড দেখেছি ভিডিও দেখার সময় ইউটিউবে? হ্যাঁ স্যার, দেখেছি। অবশ্যই অ্যাড দেখেছি। এটাকে অনলাইন অ্যাডভার্টাইজিং বলে। এছাড়া নিশ্চয়ই আমরা মেসেঞ্জারে বিভিন্ন গেম খেলেছি, লুডো কিং খেলেছি, ওয়াটার স্লাইড খেলেছি, ম্যাক্সিমাম সবাই হয়তোবা খেলেছি। এই যে খেলার সময় যখন একটা ম্যাচ এন্ট্রি করতে যাই তখন একটা অ্যাড আসে, ম্যাচ শেষ হলে একটা অ্যাড আসে। এই যে অ্যাড গুলো আসতেছে এটাকেই কিন্তু অনলাইন অ্যাডভার্টাইজিং, অর্থাৎ অনলাইনে আমরা যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখি সেটাকে অনলাইন অ্যাডভার্টাইজমেন্ট বলা হয়। এটাও কিন্তু ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট। এই অনলাইন অ্যাডভার্টাইজমেন্টকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। আমরা যখন মার্কেটিং করতে যাচ্ছি, আমার ধরেন জুতা আছে, আমি জুতা বিক্রি করি, তাহলে আমার এই জুতার মার্কেটিং করার জন্য আমি ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম বেছে নিয়েছি। তাহলে আমি 4 ভাবে অ্যাড দিতে পারি। যেমন গুগলে যদি আমরা অ্যাড দিতে চাই 4 ভাবে আমরা অ্যাড দিতে পারি। মানুষের কাছে পৌঁছানোর জন্য 4টা কন্ডিশন গুগল বলে দিয়েছে। হ্যাঁ, একটা হচ্ছে কস্ট পার ক্লিক বা সিপিসি, একটা হচ্ছে কস্ট পার অ্যাকশন সিপিএ, কস্ট পার ভিউ সিপিভি, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং। এখানে কস্ট পার ক্লিক হচ্ছে আমরা এমন ধরনের অ্যাড দিতে পারি, আমার জুতার অ্যাড আমি দিচ্ছি, আমি এমন ভাবে অ্যাড দিতে পারি যে অ্যাড গুলোতে মানুষ ক্লিক করবে, যতজন ক্লিক করবে ততজনের জন্য গুগল আমার কাছ থেকে টাকা নিবে। ক্লিক করার আগ পর্যন্ত তাদের সামনে পৌঁছাইলো, তারা দেখলো কি না দেখলো ডাজন্ট ম্যাটার, তারা যখনই ক্লিক করবে তখনই আমার কাছ থেকে গুগল টাকা নিবে। এই যে এই কন্ডিশনে যে অ্যাড গুলো দেওয়া হয় সেই অ্যাড গুলোর নাম হচ্ছে কস্ট পার ক্লিক বা সিপিসি। আশা করি বুঝতে পেরেছেন।
এছাড়া রয়েছে কস্ট পার অ্যাকশন বা সিপিএ, কস্ট পার অ্যাকশন বা সিপিএ। আচ্ছা, 1 মিনিট, একটু প্রবলেম হচ্ছে আমার। আচ্ছা, কস্ট পার অ্যাকশন বা সিপিএ, সিপিএ হচ্ছে আমরা এমন কন্ডিশনে অ্যাড দিতে পারি যে কন্ডিশন গুলো হচ্ছে যে প্রতি অ্যাকশনে যে আমরা টাকা দিব। যেমন ধরেন আমি একটা শর্ত দিলাম যে আমার জুতা যখন অর্ডার আসবে পার অর্ডারে আমি টাকা দিব। এখন তুমি কই কই মার্কেটিং করলা, কার কার সামনে পৌঁছাইলা, কয়জন ক্লিক করলো, ডাজন্ট ম্যাটার। যখন আমার প্রোডাক্টটা অর্ডার করবে কেউ তখন আমি টাকা দিব। কিংবা আমার এখানে এসে সে কিনবে, এজন্য তার ফোন নাম্বারটা দিয়েছে, যতজন ফোন নাম্বার দিবে ততজনের জন্য আমি টাকা দিব। এই যে কন্ডিশন, বিভিন্ন কন্ডিশনে অ্যাড দেওয়া, এই ধরনের অ্যাড গুলোকে বলা হয় কস্ট পার অ্যাকশন বা সিপিএ। এছাড়া রয়েছে কস্ট পার ভিউ বা সিপিভি। এই ধরনের অ্যাড গুলোতে হচ্ছে আমরা অনেক মানুষের কাছে পৌঁছাতে পারি, যতজন ভিউ করবে আমার অ্যাডটা, যতজন দেখবে, হ্যাঁ, ওইটা কাউন্ট হবে এবং ওইটার উপর আমাদের পে করতে হবে। যেমন ইউটিউবে আমার ভিডিওগুলো দেখে, আমরা যতজন ভিডিওগুলো দেখছি ততজনের জন্য ইউটিউব ওই যে অ্যাড দিয়েছিল তার কাছ থেকে টাকা নেয়। এই ধরনের অ্যাডকে কি বলে? কস্ট পার ভিউ বা সিপিভি। আরেকটা হচ্ছে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং। অর্থাৎ ডিসপ্লে অ্যাডভার্টাইজিং কোনটা? ডিসপ্লে অ্যাডভার্টাইজিং বলা হয় বিভিন্ন ওয়েবসাইটে ডিসপ্লে করা থাকে। যেমন আমরা অনেক ওয়েবসাইটে ঢুকি, ওয়েবসাইটে ঢুকলে ওয়েবসাইটের কন্টেন্টের বাহিরেও কিন্তু অনেক ধরনের অ্যাড দুই পাশে দেওয়া থাকে, রাইট? দেখেছেন কখনো? হ্যাঁ স্যার। যেমন আপনি যে ওয়েবসাইটে ঢুকেন না কেন, হ্যাঁ, যদি সেখানে অ্যাড অন করা থাকে তাহলে আপনি দেখতে পাবেন। যেমন আপনার স্পিড টেস্ট করার জন্য কি speedtest.net বা ওকলা এই ধরনের ওয়েবসাইটে কিন্তু গিয়েছেন, সেখানে কিন্তু অনেক অ্যাড থাকে, চারদিকে অনেক অ্যাড দেওয়া থাকে। এই যে এই ধরনের অ্যাডভার্টাইজিং কে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং বলা হয়। আশা করি বুঝতে পেরেছেন। আমি এই যে 4টা জিনিস ব্যাখ্যা করার চেষ্টা করেছি, একটু ভালোভাবে বুঝেন। এটা কিন্তু আমি অ্যাজ এ মার্কেটার, আমি মার্কেটিং করতে যাচ্ছি, অ্যাজ এ মার্কেটার আমার দিক থেকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছি। কারণ আমরা ডিজিটাল মার্কেটিং শিখতেছি, আমরা কাস্টমারকে মার্কেটিং করে দিব, আমার পণ্যের জন্য আমি মার্কেটিং করব, মানুষের কাছে পৌঁছাবো। কিভাবে পৌঁছাতে পারি সেই ওয়ে গুলো দেখাচ্ছি। প্রথম দেখিয়েছি হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিনের মাধ্যমে পৌঁছাতে পারি। তারপরে দেখেছি অনলাইন অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে পৌঁছাতে পারি। অনলাইন অ্যাডভার্টাইজমেন্ট এর এই 4টা প্রকার আমরা দেখেছি, রাইট? এই 4 ভাবে 4 ভাবে আমরা অ্যাড দিতে পারি, এগুলো আমরা দেখেছি। তাহলে আসেন আমরা পরবর্তী স্লাইডে চলে যাই, যদি আর কোনো এখানে কোশ্চেন না থেকে থাকে। কোশ্চেন থাকলে করতে পারেন। কোনো কোশ্চেন রয়েছে কি? স্যার লাস্টটা আবার একটু বুঝে দিবেন, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং। আচ্ছা, আমি বুঝাই দিচ্ছি। যেমন ধরেন এই যে একটা ওয়েবসাইট, এখানে কি আমাদের ইন্টারনেটের স্পিড আমরা চেক করতে পারি। এই ওয়েবসাইটে আসলাম, দেখেন, একটু ওয়েট করেন, চারপাশে কিন্তু অনেক অ্যাড আসতেছে, তাই না? এই যে অনেক ধরনের অ্যাড কিন্তু এখানে ঠিকই আসছে, দেখতে পাচ্ছেন? এই পাশে একটা অ্যাড, এই পাশে একটা অ্যাড, উপরে নিচে সব জায়গায় তো অ্যাড, উপরেও অ্যাড আছে, তাই না? এই যে অ্যাড গুলোর নামই হচ্ছে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, বুঝতে পেরেছেন? এর নিচেও অ্যাড আছে, মাইক্রোসফটের অ্যাড, দেখতে পেয়েছেন? কে কোশ্চেন করলেন, দেখতে পেয়েছেন? হ্যাঁ স্যার, দেখতে পেয়েছি স্যার, বুঝছি ডিসপ্লে অ্যাড কি। এখন এখন আরেকটা বিষয় স্যার, যে বাকি তিনটা আছে এভাবে একটু এক্সাম্পল দিয়ে বুঝালে আমাদের জন্য বোঝাটা একটু
ক্লিয়ার হয়ে সবগুলো যাবে। সবগুলো এক্সাম্পল দিতে গেলে আমাদের অনেক সময় লাগবে। আমি বলেছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। কস্ট পার ক্লিক, কস্ট পার মানে কস্ট পার ভিউ, এটা একটু এক্সাম্পল দেওয়ার মতো কি কোনো আচ্ছা ক্যাপাসিটি? অবশ্যই ইউটিউবে আপনি যখন ভিডিও দেখতে যান তখন নিশ্চয়ই অনেক ভিডিও অ্যাড দেখেন। হ্যাঁ, এই যে এগুলোকেই হচ্ছে কস্ট পার ভিউ এর অ্যাড বলা হয়। আপনি দেখছেন, যতজন দেখছে ততজনের জন্য কিন্তু ইউটিউবকে টাকা দিতে হচ্ছে, অ্যাডভার্টাইজারকে। অ্যাডভার্টাইজারের কি করতে হচ্ছে? টাকা দিতে হচ্ছে কখন? যখন আপনারা দেখছেন, যতজন দেখছেন অ্যাড গুলো ততজনের জন্য ইউটিউব টাকা নিচ্ছে। অর্থাৎ এই হিসেবে কাউন্ট করছে যে আমি যতজনের সামনে পৌঁছাবো, যতজন দেখবে তোমাদের অ্যাড, হুম, ততজনের জন্য তোমাদেরকে আমি কস্ট করব, অর্থাৎ টাকা নিব। ইউটিউব এটা বলছে। এই যে এই ধরনের অ্যাডকে বলা হয় কস্ট পার ভিউ বা সিপিভি। আশা করি বুঝতে পেরেছেন। জি স্যার। এবার আসি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া আমরা কেন ইউজ করি? সোশ্যাল মিডিয়া বলতে আমরা বুঝাই সাধারণত ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম, গুগল, পিন্টারেস্ট, স্ন্যাপচ্যাট এক্সেট্রা এক্সেট্রা, অনেক সোশ্যাল মিডিয়া রয়েছে পৃথিবীতে। এখন এই সোশ্যাল মিডিয়া গুলো ব্যবহার করি কেন? ব্যবহার করি হচ্ছে আমরা এগুলো ব্যবহার করে অনেক কিছু করতে পারি। আমাদের বন্ধুদের সাথে যোগাযোগ করতে পারি, মনের ভাব প্রকাশ করতে পারি, আমাদের সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে শেয়ার করতে পারি, সোশ্যাল কানেকশন অর্থাৎ সামাজিক যোগাযোগ রক্ষা করতে পারি। এই জন্য আমরা ফ্রিতে যেহেতু করতে পারি, তাই আমরা এই সব ধরনের সোশ্যাল মিডিয়া গুলোকে ব্যবহার করি, রাইট? প্রতিনিয়ত ব্যবহার করি। ফেসবুক আমরা ব্যবহার করি না এমন কেউ আছেন এখানে? নাই তো। দিনে একবার ফেসবুকে ঢুকেন না এমন কেউ আছেন? খুঁজে পাওয়া নাই মুশকিল নিশ্চয়ই। স্যার। খুঁজে পাওয়া মুশকিল। আমরা হ্যাঁ, এই যে ব্যবহার করছি ফ্রিতে পাচ্ছি এই জন্য, বাট ফেসবুকের ইনকাম কোথায়? ফেসবুকের ইনকাম হচ্ছে অ্যাড থেকে স্যার। অ্যাডভার্টাইজমেন্ট, এক্স্যাক্টলি। তাহলে এই ফেসবুক বা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আমরা মার্কেটাররা যারা মার্কেটিং করতে যাচ্ছি তারা কিন্তু মার্কেটিং করতে পারি। কারণ এই প্ল্যাটফর্মটাই হচ্ছে মার্কেটিং এর জন্য। অনেক মানুষ জড়ো করেছে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া গুলো, অনেক মানুষ জড়ো করেছে ফ্রিতে দিয়ে। অনেক মানুষ যেখানে থাকে সেখানে আমরা মার্কেটিং করতে পারি। তাই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আমরা মার্কেটিং করতে পারি। আর এটাও হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটি পার্ট। আশা করি বুঝতে পেরেছেন। দেন হচ্ছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং কি? ইমেল কি? দেখেন, ইমেল কি নিশ্চয়ই জানেন। সবারই একটা করে ইমেল অ্যাকাউন্ট আছে যারা এখানে জয়েন করেছেন। জি আই স্যার। থিংক সো। ওকে। স্যার আমার একটা রিকোয়েস্ট থাকলো স্যার, এই ইমেল মার্কেটিং এর উপর একটু গুরুত্বটা দেবেন স্যার। আর ইউ সিরিয়াস? জি স্যার, এটার মধ্যে একটু কেন? আমাকে একটু গুরুত্ব স্যার, মানে এটা একটু মানে জানাটা খুব প্রয়োজন স্যার। যেহেতু আমাদের সিলেবাসে আছে, অবশ্যই আমরা জানতে পারবো। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং কি আর কতটা ইফেক্টিভ? আসলে হচ্ছে কি, বর্তমান সময়ে ইমেল মার্কেটিং খুবই ইফেক্টিভ একটা মার্কেটিং সিস্টেম। কেন বলেন তো? কারণ ইমেল হচ্ছে একটা কন্টাক্টের স্যার, মাধ্যম। স্যার ঠিক, সরাসরি কাস্টমারকে টার্গেট করা যায়। এক্স্যাক্টলি, একেবারে কাস্টমারের কাছে দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়। জি এটা হচ্ছে স্যার। একটা কন্ট্রাক্টের মাধ্যম, যোগাযোগ মাধ্যম, তাই না? ঠিক জি যেমনটা স্যার। যেই কাজটা করে থাকে আমাদের মোবাইল কোম্পানি, আমাদের মেসেঞ্জারের মাধ্যমে মানুষের সাথে যোগাযোগ করতে পারি। আমরা মোবাইল ফোনের মাধ্যমে অর্থাৎ ফোন নাম্বারের মাধ্যমে যেভাবে মানুষের সাথে যোগাযোগ করতে পারি, ঠিক একইভাবে কিন্তু ইমেলের মাধ্যমে আমরা মানুষের সাথে যোগাযোগ করতে পারি। তাহলে একবার চিন্তা করেন, মোবাইলে আমাদের যে মেসেজ গুলো আসে সেই মেসেজ গুলো কিন্তু সরাসরি আমাদের কাছে পৌঁছাচ্ছে। আমরা মেসেজটা ওপেন করে না দেখলেও উপর থেকে কিন্তু একবার দেখি। একবার খেয়াল করবেন যে বাংলালিংক বা গ্রামীণ থেকে অনেক সময় মেসেজ আসছে যে 9 টাকায় 1 জিবি, হেডলাইনে লেখা থাকে, ভেতরে ঢুকতে হয় না, হেডলাইনে বা উপরে নামই লেখা থাকে 9 জি টাকা স্যার। 1 জিবি, বিএল 9 টাকা 1 জিবি, জিপি 9 টাকা 1 জিবি। মানে কি, আপনি নাম দেখেই বুঝতে পারছেন যে বাংলালিংক 9 টাকায় 1 জিবি প্রোভাইড করছে। সব একদম আপনাকে ঢুক এদিকে ওদিকে। আপনাকে ঢুকতে হচ্ছে না। তাহলে কি, তার কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট ঠিকই হয়ে যাচ্ছে। আমরা একবার করে না ঢুকলেও, মেসেজে না ঢুকলেও একবার করে দেখি কে মেসেজ করছে, আমার টুনটুনি মেসেজ করছে কিনা, তাই না? ঢুকি কিন্তু অবশ্যই, না ঢুকলেও যে মেসেজের উপর থেকে দেখি কে কে মেসেজ করছে, ডিলিট করার আগে হলেও দেখি। তাহলে এখানে কিন্তু কোম্পানির মার্কেটিং হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি কাস্টমারের কাছে পৌঁছানো সম্ভব। 100 জনের কাছে পৌঁছালে কিন্তু 90 জনই কিন্তু অ্যাডভার্টাইজমেন্টটা দেখবে। এজন্য অনেক ইফেক্টিভ মার্কেটিং এর নামই হচ্ছে ইমেল মার্কেটিং।
এই কারণে ইফেক্টিভ যে একেবারে মানুষের কাছে পৌঁছানো সম্ভব। এরপর রয়েছে অ্যাফিলিয়েট মার্কেটিং। প্রশ্ন হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং কাকে বলে? হোয়াট ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং? অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে খুবই চতুর একটা মার্কেটিং সিস্টেম। মানে এই মার্কেটিং যে বের করেছে সে খুবই চালাক একজন মানুষ। এটা কিভাবে? এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ বিজনেস আপনি বলতে পারেন। যেমন যে অ্যামাজনের অনেক পণ্য রয়েছে, তাই না? অ্যামাজনে গেলে আমরা আমাদের প্রয়োজনীয় সবকিছু খুঁজে পাবো। অ্যামাজন থেকে একটা মোবাইল আমি অর্ডার করলাম, সেটা কিন্তু আমার বাসায় এসে পৌঁছে দিয়ে যাবে অ্যামাজনের লোকেরা। আমি একটা ধরেন ছাতা অর্ডার করলাম, আমি একটা বই অর্ডার করলাম, তারা কিন্তু আমাকে হোম ডেলিভারি করে দিবে বাসায়। এটা একটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। তারা কি করছে, আমরা কি করতে পারি, ওই অ্যামাজনের প্রোডাক্ট গুলো নিয়ে আমরা নিজেরা মার্কেটিং করতে পারি। সেই প্রোডাক্টের লিঙ্ক নিয়ে আমরা যখন মার্কেটিং করি, তখন যখন কোনো কাস্টমার আমার ওই লিঙ্কের থেকে ঢুকে অ্যামাজন থেকে কোনো প্রোডাক্ট কিনে, তখন কিন্তু অ্যামাজন আমাকে কমিশন দেয়। সে কিভাবে বুঝে? ওই যে আমি যে লিঙ্কটা নিয়ে এসেছিলাম অ্যামাজন থেকে, সেই লিঙ্ক থেকেই তো কাস্টমারটা ঢুকেছে, সেই লিঙ্কে ক্লিক করে ঢুকেছে। অ্যামাজন ট্র্যাক করে যে আমার লিঙ্কের মাধ্যমে ঢুকছে, তার মানে আমাকে সে কমিশন দিয়ে দেয়। এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যামাজনের দিক থেকে চিন্তা করেন, সে কিন্তু মার্কেটিং করছে আপনার মাধ্যমে, আমার মাধ্যমে। কিভাবে? সে অ্যামাজন বলছে আমার পণ্য নিয়ে তুমি মার্কেটিং করো, তোমার দোকান সাজাও, সমস্যা নাই, তোমার মাধ্যমে যতগুলো কাস্টমার আসবে ততগুলোর জন্য তোমাকে আমি টাকা দিব। 5 জন আসলে আমি 5 টাকা দিব, 10 জন আসলে 10 টাকা দিব, 20 জন আসলে 20 টাকা দিব। যতজন আনতে পারো ততজনের জন্য টাকা পাবা। এটাকে বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। আমরা এই অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়েও কাজ করতে পারি। এটাও ডিজিটাল মার্কেটিং এর একটি পার্ট। আশা করি বুঝতে পেরেছেন। আমরা যদি এরপর এটা চলে যাই কন্টেন্ট মার্কেটিং। হোয়াট ইজ কন্টেন্ট মার্কেটিং? কন্টেন্ট মার্কেটিং হচ্ছে বিভিন্ন কন্টেন্ট বা বিষয়বস্তুর মাধ্যমে মার্কেটিং করা। যেমন রয়েছে ব্লগ পোস্ট। আমরা বিভিন্ন ব্লগ হয়তো দেখে থাকবো, যেমন একজন একটা ব্লগ লিখেছে যে সে অনেক মোটা ছিল, কিভাবে সে চিকন হয়েছে তার জীবনের কাহিনীটা লিখেছে। তাহলে কি যারা মোটা তারা কি ওই ব্লগটা পড়বে বা পড়ে? ব্লগ তো মানুষ পড়েই। এখন যে ব্লগটা লিখেছে সে যদি কি করবে, সে যদি ওই ব্লগের বিভিন্ন জায়গায় একটা প্রোডাক্টের নাম মেনশন করে দেয়, যেমন কেটুগুরু বা হচ্ছে ইকো স্লিম নামে একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা বারবার মেনশন করে দিলাম, ইকো স্লিম খাইছি, ইকো স্লিম আমাদের এইটা যে এইভাবে কাজ করে, ইকো স্লিমের দামও কম, এটা খেতেও অনেক মজা, এটা খেয়ে আমার একবারে চিকন হয়ে গেছি, অনেক মোটা ছিলাম, মেদ ভুঁড়ি সব ইকো স্লিম কি করছে, একেবারে গলায় দিছে। এই যে বারবার মেনশন করতেছি, তাহলে কি কাস্টমার অবশ্যই ইন্টারেস্টেড হবে আমার পণ্যগুলো কিনতে? আমি কি ভুল বলেছি? ভুল বললে বলতে পারেন। না স্যার, না স্যার, একদম রাইট। আচ্ছা, এই যে দেখেন, তাহলে কি ব্লগ পোস্টের মাধ্যমে কিন্তু মার্কেটিং করা যাচ্ছে, রাইট? আর এই ব্লগে যে পোস্ট থাকে, এই পোস্টকে কন্টেন্ট বলে। কন্টেন্ট মানে হচ্ছে বিষয়বস্তু। তাহলে এটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। এছাড়া ইমেজ, আমরা ইমেজের মাধ্যমে কিন্তু মার্কেটিং করতে পারি, রাইট? ছবি তো কথা বলে, বলে না? আমরা দোকানের সামনে দেখি ফ্যান লাভলির সুন্দর করে সাইনবোর্ড টানা রাখছে, ফ্যান ফেয়ার এন্ড লাভলি, এখন গ্লো এন্ড লাভলি। এই যে ওইটা দেখে আমাদের কি পরে পরে জানতে হয় এটা কোন লাভলি? আমরা ছবি দেখেই বুঝি যে একটা মেয়ের 6টা ছবি। আগে ছিল কালো কুটকুটটা, এখন আস্তে আস্তে ফ্যান লাভলি ছোঁয়ায় ছোঁয়ায় ফর্সা হয়ে গেছে। ছবি কথা বলছে কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে কি ছবি দিয়ে আমরা মার্কেটিং করতে পারছি? জি স্যার। আচ্ছা, এছাড়া রয়েছে ভিডিওর মাধ্যমে মার্কেটিং করতে পারি। এটা আমরা টিভি চ্যানেল অন করলেই দেখি ভিডিওর মাধ্যমে কেমনে মার্কেটিং করে।
তাহলে ভিডিও একটা কন্টেন্ট, এর মাধ্যমে মার্কেটিং করতে পারি। রয়েছে ইনফোগ্রাফিক্স, আমরা ইনফোগ্রাফিক্স এর মাধ্যমে কিন্তু মার্কেটিং করতে পারি। ইনফোগ্রাফিক্স কি? বিভিন্ন তথ্যবহুল ছবি, যেমন করোনা থেকে বাঁচার উপায়, আমাকে কোনো হাঁচি দেওয়ার সময় কোনো ব্যবহার করতে হবে, কথা বলার সময় 3 হাত দূরে থেকে কথা বলতে হবে, খাওয়ার সময় গরমটা খাইতে হবে, বের হওয়ার সময় মাস্ক পরতে হবে। একটা ছবির মধ্যে এই যে আমি নিয়মগুলো লিখে দিলাম, এটাই হচ্ছে ইনফোগ্রাফিক্স, অর্থাৎ তথ্যবহুল একটা ছবি, এটার নাম হচ্ছে ইনফোগ্রাফিক্স। বুঝতে পেরেছেন ইনফোগ্রাফিক্স কি? জি স্যার। মাঝখানে একটা ছেলে দাঁড়ায় আছে, চারদিকে করোনা থেকে বাঁচার নিয়ম ছড়াই ছিটিয়ে আছে ছবির মধ্যে, এটাই ইনফোগ্রাফিক্স। বিভিন্ন ধরনের তথ্য মানুষকে দেওয়া ছবির মাধ্যমে, এটাকে ইনফোগ্রাফিক্স বলা হয়। এর মাধ্যমে মার্কেটিং করা যায়। এছাড়াও মিমির মাধ্যমে মার্কেটিং, মিমিস কি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, প্র্যাঙ্ক কিছু ছবি, মিমি, মজার কিছু ছবিকে মিমি বলে, রাইট? এই যে এগুলোর মাধ্যমে মার্কেটিং করা পসিবল, এগুলোকে কন্টেন্ট বলা হয়। কন্টেন্ট মানে কি? বিভিন্ন হচ্ছে বিষয়ের মাধ্যমে মার্কেটিং করা, যেমন ছবি, ভিডিও, ইনফোগ্রাফিক্স, ব্লগের পোস্ট, লেখালেখি করা, মিমি ছবির মাধ্যমে মার্কেটিং করা, এই যে এগুলো কন্টেন্ট বলা হয় এগুলোকে। তাই এই মার্কেটিং কে বলা হয় কি মার্কেটিং? কন্টেন্ট মার্কেটিং। আশা করি বুঝতে পেরেছেন। কোনো ভেজাল আছে? না স্যার। আচ্ছা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাহলে পরবর্তী স্লাইডে আমরা যাই, কোনো কোশ্চেন না থেকে থাকলে। ইনবাউন্ড মার্কেটিং সম্বন্ধে আমরা এখন জানবো না, আমরা জানবো অনলাইন পিআর সম্বন্ধে। হোয়াট ইজ অনলাইন পিআর? পিআর এর ফুল মিনিং হচ্ছে প্রেস রিলিজ। প্রেস রিলিজ কি? যেমন পত্রিকায় কোনো খবর বের হওয়া, প্রেস রিলিজ। কোন একটা ব্লগে খবর বের হওয়া, প্রেস রিলিজ। অর্থাৎ যে মিডিয়া রয়েছে, মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন মিডিয়া, যেমন অনলাইন মিডিয়ার মাধ্যমে যদি কোনো খবর প্রকাশ হয়, তাহলে সেটাকে কি বলা হয়? অনলাইন প্রেস রিলিজ। এখন চিন্তা করেন যে এই যে মিডিয়াগুলো, এই মিডিয়াগুলো কি গড়ে উঠছে কিসের উপর ভিত্তি করে? শুধু খবর আপনাকে মাগনা মাগনা দেখায়, এটাই তার ইনকাম? আপনি দেখলে ইনকাম হইলো? কখনোই না। তাদের ইনকাম হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট বা অ্যাড এর মধ্যে। তাহলে কি এই প্রেস রিলিজ ব্যবহার করেও আমরা, বা এই অনলাইন মিডিয়া গুলোকে ব্যবহার করেও কিন্তু আমরা মার্কেটিং করতে পারি। এটাও ডিজিটাল মার্কেটিং এর একটি মাধ্যম, একটা পন্থা। আশা করি বুঝতে পেরেছেন। কোনো কোশ্চেন রয়েছে কি? না স্যার। আমরা স্লাইডের একেবারে শেষের হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর যে আমরা যে এক্সপ্লেনেশন দিচ্ছিলাম, তার শেষের প্রান্তে চলে এসেছে। কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, কোশ্চেন নাই, তাহলে পরবর্তী স্লাইডে আমরা স্যার চলে যাচ্ছি। 18 digital marketing tools to grow your business. আমাদের ডিজিটাল মার্কেটিং শিখতে হলে, বিজনেসে ডিজিটাল মার্কেটিং এর অ্যাপ্লাই করতে হলে আমাদের কিছু টুলের প্রয়োজন হবে। আসেন কয়েকটা টুলস এর রিকমেন্ডেশন আপনাদেরকে প্রথমে আমি করে দিচ্ছি। প্রথমে হচ্ছে আরএফস। এটা হচ্ছে রিসার্চের জন্য আরএফস প্রয়োজন। আন্ডিলে রয়েছে, বাফার রয়েছে, কনভার্ট প্লাস রয়েছে, স্ল্যাক, ভিসমি, পাউটন রয়েছে, পোস্টেবল, বিকন রয়েছে, বাজ স্ট্রিম, ওয়ার্ড স্ট্রিম, অ্যাড এক্সপ্রেসো রয়েছে, কর্টেক্স, টিএলডিআর প্লাগইন রয়েছে, রয়েছে কনভার্ট কিট রয়েছে, গামরুট রয়েছে, গুগল অ্যানালাইটিক্স, বিল্ড ফায়ার, এই যে এক্সেট্রা, এই যে টুলগুলো রয়েছে, এই টুলগুলো আমাদের পরবর্তীতে প্রয়োজন হবে। আমি আজকে এই টুলগুলো সম্বন্ধে বিস্তারিত বলছি না, কিন্তু পুরো ক্লাস জুড়ে হয়তো আমরা এই টুলগুলো সম্বন্ধে বিস্তারিত জানবো। আসেন আমরা এই পর্যায়ে জেনে নেই। টুলগুলো একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারি অ্যাজ আওয়ার উইশ। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এইবার আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। সেটা হচ্ছে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং এন্ড হাউ ডাজ ইট ওয়ার্ক। ফ্রিল্যান্সিং কি এবং এটা কিভাবে কাজ করে? স্যার আগের পেজটা আমি স্ক্রিনশটটা নিতে পারিনি, এর আগেরটাও। নিয়েছেন? ওকে, ঠিক আছে, নিয়েছেন নিশ্চয়ই।
ফ্রিল্যান্সিং কি? আমরা যারা নতুন আমাদের মনে কিছু হলেও প্রশ্ন থাকে, আসলে ফ্রিল্যান্সিংটা কি, এই জগৎটা কেমন? আসেন এই জগতের সাথে একটু আপনাদেরকে পরিচয় করায় দিই। Freelancing is basically a different way to work. Rather than being employed by a company in one specific job, freelancers are self-employed and find work via varieties of sources. Clients hire a freelancer to complete a task, project, or services for them. অর্থাৎ অন্য সব কাজের থেকে ফ্রিল্যান্সিং একটু ডিফারেন্ট। এখানে কি করে, ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে, তার কাজগুলো করে নেওয়ার জন্য। এক্ষেত্রে কিন্তু আপনি ফুললি স্বাধীন। এই ফ্রিল্যান্সিং কে আমরা সেলফ এমপ্লয়মেন্টের সাথে তুলনা করতে পারি। সেলফ এমপ্লয়মেন্ট কি? আত্মকর্মসংস্থান। এখন আত্মকর্মসংস্থান বলতে আমরা গরু ছাগল পালাকেও তো বুঝাতে পারি, আমরা মুরগি পালাকেও তো আত্মকর্মসংস্থান বলতে পারি। মুরগি ফার্ম দিলাম, আমার নিজস্ব আত্মকর্মসংস্থান। বাট এটা কিন্তু ফ্রিল্যান্সিং না। ফ্রিল্যান্সিং তখনই সেটাকে বলবে যখন আপনি আপনার নিজের বিজনেস করছেন এবং সেই বিজনেসটা আপনি করছেন আপনার স্কিলকে ঘিরে, অর্থাৎ আপনি অনেক কিছু পারেন, আপনি সেই স্কিলটাকে ব্যবহার করে, স্কিলটা বিক্রি করে আপনি বিজনেস করছেন। আপনার দক্ষতা রয়েছে, দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি বিজনেস করছেন, এটাকে বলা হয় কি? ফ্রিল্যান্সিং। যেমন আপনি ভালো ডিজাইন করতে পারেন, আপনি গ্রাফিক ডিজাইনার। এখন আপনি আপনার এই স্কিল বা এই গ্রাফিক ডিজাইনের দক্ষতাকে নিয়ে বিজনেস করছেন, মানুষকে ডিজাইন করে দিচ্ছেন, মানুষ আপনাকে টাকা দিচ্ছে। এই ধরনের বিজনেসকে বলা হয়ে থাকে ফ্রিল্যান্সিং। আশা করি বুঝতে পেরেছেন। ফ্রিল্যান্সিং এর মজা কতটুকু? আসলে ফ্রিল্যান্সাররা সম্পূর্ণভাবে কিন্তু স্বাধীন। তারা কতটুকু কাজ করবে, কত টাকার বিনিময়ে কাজ করবে, কখন কাজ করবে, এজন্য অন্য কারো নির্দেশে অপেক্ষা থাকার প্রয়োজন হয় না। নিজে ডিসাইড করে আমি কি করব। এখানে কাজ আপনার ইচ্ছা মতো করছেন, আপনার বসের ইচ্ছা মতো না। তাই একমাত্র ফ্রিল্যান্সারই বলতে পারে আই অ্যাম মাই ওন বস, অর্থাৎ নিজেই নিজের বস। ফ্রিল্যান্সিং সম্বন্ধে কোনো কোশ্চেন আছে আপনাদের? থাকলে করতে পারেন। শুনতে পাচ্ছেন? আচ্ছা, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। হাউ ডু আই স্টার্ট ফ্রিল্যান্সিং? আমরা ফ্রিল্যান্সিং শুরু করতে পারি কিভাবে? আমি 10টা স্টেপের কথা বলবো। 10 স্টেপস টু স্টার্টিং এ ফ্রিল্যান্সিং বিজনেস while ওয়ার্কিং ফুল টাইম। প্রথমে হচ্ছে ডিফাইন ইউর গোলস, অর্থাৎ প্রথমে আমাদের লক্ষ্য স্থির করতে হবে। একেবারে প্রথমে ফ্রিল্যান্সিং শুরু করার আগেই আমাকে লক্ষ্য স্থির করতে হবে, আমি কি করব। অর্থাৎ আমি কোন বিষয়টা নিয়ে কাজ করব, ফ্রিল্যান্সিং করব, কোন বিষয় নিয়ে ফ্রিল্যান্সিং করব। আমি কি গ্রাফিক ডিজাইনিং করব, আমি কি মার্কেটিং করব ডিজিটালি, আমি কি ভিডিও বানাবো, আমি কি গেম বানাবো, না আমি ওয়েবসাইট বানাবো, কি দিয়ে আমি ফ্রিল্যান্সিং করব, এটা আমাকে অবশ্যই ডিসাইড করতে হবে। প্রথমে গোল ঠিক করা হয়ে গেলে দেন আমাদের সেকেন্ড স্টেপে যেটা করতে হবে, ফাইন্ড এ প্রফিটেবল নিশ। নিশ মানে কি? নিশ মানে হচ্ছে একটা ক্যাটাগরি, কোন ক্যাটাগরি বা কোন সেক্টর নিয়ে আমরা কাজ করব, এটা আমাকে ডিসাইড করতে হবে। যেমন আমি ধরেন মার্কেটিং করছি, তাই না? এখন আমি কি নিয়ে মার্কেটিং করব? আমি কি হেলথ নিয়ে মার্কেটিং করব, আমি স্পোর্টস নিয়ে কাজ করব, খেলাধুলা নিয়ে, আমি কি অ্যাডাল্ট বা ডেটিং নিউজ নিয়ে কাজ করব, বাজে বাজে জিনিস নিয়ে কাজ করব?
আমি কি ইলেকট্রনিক্স পণ্য নিয়ে কাজ করব, কি নিয়ে কাজ করব, এটা যদি আমরা সিলেক্ট করতে পারি তাহলে আমাদের কাজ অলমোস্ট 80% হয়ে যাবে। প্রথমে দুইটা কাজ, আমাদের গোল বা লক্ষ্য স্থির করতে হবে, দেন হচ্ছে নিশ সিলেক্ট করতে হবে। যখন আমরা করব তখন আইডেন্টিফাই ইউর টার্গেটেড ক্লায়েন্টস। আমি তার আগে বলে নিই, আমরা যখন নতুন ভাবে শুরু করতে যাচ্ছি ফ্রিল্যান্সিং, তখন এই প্রথম 1 নাম্বার এবং 2 নাম্বার পয়েন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2 নাম্বার যদি আসি, আমরা নিশ কেন সিলেক্ট করব? ধরেন আপনি যে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন, এখন আপনি যদি ভালো গেমার হয়ে থাকেন, গেম নিয়ে ভালো কাজ করতে পারেন, গেম খেলেন খুব ভালো, পছন্দ করেন আপনি, অর্থাৎ আপনার প্যাশন কি আপনি খুঁজে পেয়েছেন, আপনার প্যাশনটা রয়েছে গেমে। এখন আপনি যদি গেমিং নিয়ে কাজ করতে পারেন, আপনাকে নিশ্চয়ই ভালো লাগবে, আপনার ইনকাম আসুক আর না আসুক। গেম খেলতে পছন্দ করেন, গেম নিয়ে মানুষকে জানাতে আপনার অবশ্যই ভালো লাগবে। ইনকাম না পেলেও আপনি করতে পারবেন, আপনি মজা করে করতে পারবেন, কারণ এটা আপনার প্যাশন। তাহলে আপনি যদি বুঝতে পারেন যে এটা আমার প্যাশন, সেটাকে যদি আপনি নিশ হিসেবে সিলেক্ট করেন, তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি সাকসেস হতে পারবেন। আপনি ওই বিষয়টা সম্বন্ধে এত বেশি জানেন অন্যান্য মানুষের থেকে, কারণ আপনি বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করেন, এটা আপনার প্যাশন, এটা আপনার ভালো লাগে। তবে সেই রকম বিষয় যদি সিলেক্ট করে আপনি সেটা নিয়ে কাজ শুরু করতে পারেন, খুব তাড়াতাড়ি আপনি সাকসেসফুল হতে পারবেন। এই জন্য নিশ সিলেক্ট করতে বলা হয়। একটা নিশ নিয়ে যদি আমরা নতুন হিসেবে একটা নিশ নিয়ে নিয়ে এগোতে পারি, তাহলে আমাদের সাকসেস হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে। এজন্যই প্রথম এবং দ্বিতীয় পয়েন্টটা বা স্টেপটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। থার্ড স্টেপ হচ্ছে আইডেন্টিফাই ইউর টার্গেটেড ক্লায়েন্টস। আমাদেরকে টার্গেটেড ক্লায়েন্টস কে খুঁজে বের করতে হবে। দেন হচ্ছে সেট স্ট্র্যাটেজিক প্রাইসেস ফর ইউর সার্ভিস। আপনি যখন ফ্রিল্যান্সিং করছেন, তখন অবশ্যই বিভিন্ন ক্লায়েন্ট আপনার কাছ থেকে হচ্ছে সার্ভিসটা নেওয়ার জন্য আপনাকে হায়ার করবে। তাহলে আপনি কত টাকার বিনিময়ে কাজ করবেন, এটা কিন্তু স্ট্র্যাটেজিক ভাবে আপনাকে হচ্ছে স্থির করতে হবে। যেমন নতুন অবস্থায় আপনি ফ্রেশার, আপনি কাজ কম পারেন কারণ আপনি নতুন, এক্ষেত্রে পুরানদের তুলনায় আপনার প্রাইসটা অবশ্যই কম হবে। আবার এতও কম দেওয়া যাবে না যে কাস্টমার মনে করবে, ক্লায়েন্ট মনে করতে পারে যে আপনি কাজ একবারে পারেন না, এর জন্য একবারে কম দিচ্ছেন। মাঝামাঝি একটা ধরনের প্রাইস আপনাকে চয়েস করতে হবে, যেটাকে স্ট্র্যাটেজিক প্রাইস বলা হয়। 5 নম্বরে হচ্ছে বিল্ড এ হাই কোয়ালিটি পোর্টফোলিও ওয়েবসাইট। একটা পোর্টফোলিও, আমরা কি কাজ করেছি এর আগে সেটা বা কি কি কাজ করতে পারি তার একটা পোর্টফোলিও আমাদেরকে তৈরি করতে হয়। মানে তার একটা প্রমাণ, পোর্টফোলিও একটা প্রমাণ, একটা সাজায় রাখা যে আমি এই জিনিস পারি, এই জিনিস আমি করেছি, এটাকে পোর্টফোলিও বলে। এটা আমাদের প্রয়োজন। 6th স্টেপে হচ্ছে ক্রিয়েট এক্সাম্পলস অফ হোয়াট ইউ ক্যান ডেলিভার। আপনি কি কি করতে পারেন, কি কি আপনার কাছ থেকে কাস্টমার পাবে, আপনার পোর্টফোলিও সাইটে সেটাকে সুন্দরভাবে মেনশন করবেন। 7 নম্বরে হচ্ছে থটফুলি চুজ ইউর ফার্স্ট ক্লায়েন্টস। প্রথম ক্লায়েন্টকে ধরে রাখার চেষ্টা করতে হবে। মেনশন পোটেনশিয়াল ক্লায়েন্টস ইন ইউর কন্টেন্ট। আপনার কন্টেন্টে পোটেনশিয়াল ক্লায়েন্টকে যদি আপনি মেনশন করতে পারেন, যে আপনি কাকে টার্গেট করছেন। আপনি ধরেন কাজ করছেন মেন্স ওয়্যার বা ছেলেদের জামা কাপড় নিয়ে, তাহলে আপনার টার্গেটেড ক্লায়েন্টস ছেলেরা, ছেলেদের মেনশন করেই আপনাকে মার্কেটিং করতে হবে, রাইট? ছেলেরা কোন কোন বিষয়ে ইন্টারেস্টেড হবে, সেসব বিষয় মাথায় রেখে আপনাকে মার্কেটিং করতে হবে। 9 নাম্বার হচ্ছে লার্ন হাউ টু পিচ ইউরসেলফ। আপনাকে এক্সপ্রেস করা শিখতে হবে। 10 নাম্বার হচ্ছে ডোন্ট মিক্স ইউর ডে জব প্রায়োরিটিস উইথ ফিন্যান্স বিজনেস। একটা বিষয় হচ্ছে কি যে আপনি ডে জব বলতে বোঝানো হয়েছে রেগুলার যে চাকরি, আপনি যে চাকরি করছেন, চাকরির সাথে ফ্রিল্যান্সিং এর কি কোনো তুলনা হবে? চাকরির জন্য আপনি নির্দিষ্ট সময়ে চাকরি করছেন 9টা থেকে 5টা,
আপনি নির্দিষ্ট পরিমাণ স্যালারি পাচ্ছেন, বাট ফ্রিল্যান্সিং এর জন্য কিন্তু তা না, এটা এক ধরনের বিজনেস। এটা আপনার 9টা থেকে 5টা ডিউটি না, এটা আপনার 24 ঘন্টা যে কোনো সময় আপনি করতে পারেন, যে কোনো সময় করতে হতে পারে। আর এক্ষেত্রে টাকাও আপনার নির্দিষ্ট পরিমাণ না, টাকা আপনার কাজের উপর ভিত্তি করে বাড়তেও পারে, কমতেও পারে। তাই এটার প্রায়োরিটি কিন্তু যে অন্য সবকিছুর থেকে বেশি, তাই না? আমি যদি আমার কথা বলি, আমি ফ্রিল্যান্সিং যখন শিখছিলাম, হুম, তখন কিন্তু আমার জব ছিল। আমি জব করেছি, জবের পাশাপাশি ফ্রিল্যান্সিংটা শিখেছি। বাট শেখার পরে আমি কিন্তু জবটা আর কন্টিনিউ করিনি। তার কারণ কি? ফ্রিল্যান্সিং অনেক সময় দিয়েছি। অনেক সময় দিতে হবে। এটাকে প্রায়োরিটির হিসেবে, অর্থাৎ আপনার মেইন প্রফেশন হিসেবে বেছে নিতে হবে। অন্য সব বাদ দিয়ে হলেও ফ্রিল্যান্সিং এর পেছনে যদি আপনি ছুটতে পারেন, তাহলে আপনি সাকসেস হতে পারেন। আদারওয়াইজ আপনার সাকসেস হওয়ার চান্স কিন্তু অনেকটা কম থাকবে। কারণ কি? ফ্রিল্যান্সিং অতটাও সহজ না যতটা সহজ আপনি আসলে অ্যাডভার্টাইজমেন্টে শুনেন। মানুষ যতটা সহজ বলে, আসলে কিন্তু অতটা সহজ না। বর্তমানে অনেক কম্পিটিশন। তাহলে টিকে থাকতে হলে আপনাকে দক্ষ করে গড়ে তুলতে হবে। গড়ে তোলার জন্য আপনাকে সময় দিতে হবে। যেটাকে যত বেশি আদর করবেন, সেটা কিন্তু তত বেশি আপনার উপকার করবে, ফল দিবে। গাছকে যত বেশি যত্ন করবেন, তত বেশি ফল পাবেন, রাইট? তাই ফ্রিল্যান্সিং এ যত বেশি যত্ন করবেন, যত বেশি প্রায়োরিটি দিবেন, তত বেশি আপনি ফ্রিল্যান্সিং থেকে পাবেন। এটা আপনি অবশ্যই করতে পারেন। তাহলে ফ্রিল্যান্সিং করতে গেলে 10টা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, আমরা অলরেডি জানলাম। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। 1 মিনিট সময়। কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, পরবর্তী স্লাইডে যাচ্ছি। হুইচ ইজ দ্য বেস্ট ফ্রিল্যান্স জব? আচ্ছা, কয়েকটা আমি ফ্রিল্যান্স জব এর কথা বলি, বা হচ্ছে কিছু মার্কেট প্লেসের কথা বলছি, যেগুলো আসলে মার্কেট কাঁপিয়ে বা দাপিয়ে বেড়াচ্ছে। প্রথম হচ্ছে ফাইবার। ফাইবার সম্বন্ধে আমরা প্রায় সবাই শুনেছি। ফাইবার হচ্ছে একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। এই ফাইবারকে ব্যবহার করে আমরা কাজগুলোকে খুঁজে পেতে পারি। এছাড়া রয়েছে ফাইবার ছাড়াও রয়েছে আপওয়ার্ক, রয়েছে ক্লাউড পিপস, ইনডিড, কলেজ, রিক্রুইটার, রয়েছে ফ্রিল্যান্সার, রয়েছে গুরু, রয়েছে সার্ভিস স্কেপ, এক্সেট্রা এক্সেট্রা। অনেক মার্কেট প্লেস রয়েছে যেগুলোকে আমরা ইউজ করতে পারি আমাদের কাজের জন্য। অর্থাৎ যেখান থেকে আমরা কাজগুলোকে খুঁজে পেতে পারি, ফ্রিল্যান্সিং জবগুলো যেখান থেকে পাওয়া যায়, এগুলোকে ফ্রিল্যান্স মার্কেট প্লেস বলা হয়ে থাকে। What to know about freelancing? ফ্রিল্যান্সিং সম্বন্ধে কি কি আপনাকে জানতে হবে। প্রথমে যেটা জানার প্রয়োজন সেটা হচ্ছে ফ্রিল্যান্স ওয়ার্ক ইজ লং টাইম প্রজেক্ট। ফ্রিল্যান্স ওয়ার্ক হচ্ছে কি? এটা দীর্ঘমেয়াদী একটা কাজ। আপনি লাইফ টাইম, সারা জীবন এটা করতে পারেন। সরকারি চাকরিতে পেনশন হচ্ছে রিটায়ারমেন্ট থাকে, বাট ফ্রিল্যান্সিং এ কিন্তু কোনো রিটায়ারমেন্ট নাই। এটা আসলে যে আপনি সারা জীবন ধরেই করতে পারেন। আপনি কাজ হাঁটাচলা করতে পারেন না, বিছানায় শুয়ে শুয়ে ফ্রিল্যান্সিং করতে পারেন। তাই এই ক্ষেত্রে হচ্ছে আমাদের লাইফ টাইম একটা সাপোর্টের ব্যবস্থা হয়ে যাবে। দেন হচ্ছে থিঙ্ক বিয়ন্ড লোকাল, অর্থাৎ লোকাল বা স্থানীয় কাজকর্মের বাহিরে গিয়ে, ঊর্ধ্বে গিয়ে আমাদের চিন্তা করতে পারি ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে। কারণ ফ্রিল্যান্সাররাই একমাত্র বিভিন্ন দেশের মানুষের সাথে কাজ করতে পারে। আপনার বাংলাদেশে কাজ নাই, কোনো সমস্যা নাই, সবাই বেকার, আপনি ফ্রিল্যান্সার, আপনি বেকার না। বাংলাদেশে কাজ না থাকলেও আপনি বিশ্বের যে কোনো দেশের সাথে কন্ট্যাক্ট করে কাজ নিতে পারেন, তাদের কাজগুলো করে দিতে পারেন। এটাই ফ্রিল্যান্সিং। 3 নম্বরে হচ্ছে রিজেকশন ইজ এ পার্ট অফ দ্য জব। রিজেকশন, রিফিউজ আপনাকে অনেকেই করবে, এটাই জবের একটা পার্ট। তাই বলে হতাশ হওয়া যাবে না। ফ্রিল্যান্সাররা কখনো হতাশ হয় না। পারতেছি না, কাজ হচ্ছে না, এত করে দিনরাত চেষ্টা করছি, কোনো কাজ হচ্ছে না, সমস্যা নাই, আপনি কাজ করে যান। দেখবেন যেদিন কাজ হবে সেদিন ভালো মতোই কাজ হবে। কারণ একজন নতুন ফ্রিল্যান্সার কিন্তু এত সহজে সাকসেস হয় না। দিনরাত কাজ করে যায়, কোনো সফলতাই সে পাচ্ছে না। বাট একটা সময় গিয়ে কিন্তু সে দেখে যে তার কাজের অভাবও হচ্ছে না, কারণ সে অনেক চেষ্টা করেছে। আর চেষ্টার ফল অবশ্যই সুমিষ্ট হয়।
আমি যদি আমার কথা বলি, আমার প্রথম ইনকাম হয়েছিল মাত্র 3 সেন্ট। আমার ফ্রিল্যান্সিং লাইফের ফার্স্ট ইনকাম 3 সেন্ট, যেটা বাংলাদেশী টাকায় 3 টাকারও কম। নাকি? তাহলে এই যে এই ইনকামটা করতে কিন্তু আমার অনেক দিন ওয়েট করতে হয়েছিল, অনেক কষ্ট করতে হয়েছে। দেন যখন আমি ফ্রিল্যান্স মার্কেট প্লেসে আসলাম, মার্কেট প্লেসে আসার পরে অনেক বায়ার রিকোয়েস্ট দিয়েছি, অনেক বিড করেছি, অর্থাৎ কাজের জন্য অ্যাপ্লাই করেছি, বাট স্যার কেউ এই কাজ কাজটা দিচ্ছিল ঠিক না। বুঝতে পারিনি। স্যার, এই কাজটা কোন কাজ থেকে শুরু করছেন স্যার, একটু জানতে চাচ্ছি। আমি প্রথমে কাজ শুরু করেছিলাম সিপিএ মার্কেটিং দিয়ে, ও আচ্ছা। অনেক আগে, যেটাকে সিপিএ মার্কেটিং বলি, তখন তো সিপিএ বলতাম না। তখন এই ধরনের কাজগুলো আমি একজনের কাছে শিখেছিলাম, ওটা টুকিটাকি শুরু করলাম। দেন না আমার হচ্ছে ফ্রিল্যান্সিং এর প্রতি একটা হচ্ছে আকর্ষণ তৈরি হয়ে গেল, যে ভাই এখান থেকে টাকা ইনকাম করা যায়, শিখি না কেন, শিখি না, টাকা আসতেছে, শিখি তাহলে। যেখান থেকে টাকা আসে আমি চাকরি করে কি করবো, আমি ফ্রিল্যান্সিং করবো। এই যে শেখার আগ্রহটা বেড়ে গেল, তখন আমি ফ্রিল্যান্সিং শেখা শুরু করলাম। ও, যখন আমি অনেক কাজ খুঁজছিলাম, কোথাও কাজ পাচ্ছিলাম না, হতাশ হয়ে গেছিলাম, ভাই এটা শিখলাম, শিখা শুধু যে হুদে হুদে বসে রয়েছি, লোকালিও কাজ পাই না, এখান থেকেও কাজ পাই না, তা শিখা লাভ হইলো কি, যা এসব বাদ। আরো হতাশা বেশি করে। হ্যাঁ, পরে শেষ পর্যন্ত একবার দেখি অনেকদিন পরে অটোমেটিক্যালি এক ভাই আমাকে মেসেজ করেছে। আচ্ছা তখন তো আমাকে আর পায় কে ভাই, ওই এই ভাইয়ারকে আমার ধরে রাখতেই হবে। ঠিক আছে, খুশিতে তো। কথাবার্তা বললাম। হ্যাঁ, কথাবার্তা বললাম, যে আচ্ছা। সে বাংলাদেশি পাইয়া এত কমে আমাকে বলতেছে, ভাই আমি কমেই করব, বাট এত এত কাজ বলতেছে, যে হুম, কাজগুলো আমি আসলে পারি না। ওই ব্যাটাকে আমি ধরে রাখতে পারি নাই, কারণ উনি রাজ্যের কাজ করা নিবে, বাট সেই কাজগুলো আমি পারি না। ও, সেই ক্লায়েন্ট আমার গেল। তো এই যে সে আমার সাথে যোগাযোগ করেছে না, এটাও কিন্তু আমার জন্য একটা প্লাস পয়েন্ট ছিল, আমি তখন বুঝতে পারিনি। এই যে সে আমার সাথে যোগাযোগ করতে গেলে সে আমার প্রোফাইলে ক্লিক করেছে, আর এই প্রোফাইল ক্লিকটা কিন্তু কাউন্ট করে ফিন্যান্স মার্কেট প্লেস গুলো। আমার প্রোফাইল কিন্তু আস্তে আস্তে করে তারা ভালো চোখে দেখতেছে, মানে র্যাঙ্কে উঠতেছে। পরে দেখি আস্তে আস্তে করে আমার একজন বা দুজন বা যে অটোমেটিক্যালি নক দিতে থাকে। তখন আমি আস্তে আস্তে করে একজনের কাজ করে দিই, সে আমাকে ভালো রিভিউ দেয়, আমার প্রোফাইলটা আরেকটু র্যাঙ্কে উঠে, এইভাবে করে আমার প্রোফাইলটা ভারী হতে থাকে। তখন কিন্তু আমার পার্মানেন্ট ক্লায়েন্টও হয়ে গেছে ততদিনে, এবং যে আমার প্রোফাইলে যদি ভারী হয়েছে, আমি কাজও পাওয়া শুরু করে দিয়েছি। তখন কিন্তু আর হতাশার ভিতরে ছিলাম না, তখন কিন্তু ঠিকই আমি যে হচ্ছে যে একটা আত্মকর্ম সংস্থান তৈরি করতে পেরেছিলাম। স্যার লাইফের প্রথম জার্নিটা হচ্ছে মানুষের জন্য খুব সমস্যা, যেটা আর কি এক্স্যাক্টলি। বুঝতেছি। স্যার আপনার এটা শুরু হয়েছে কত সাল থেকে স্যার? আমি হ্যালো, 2016 সাল থেকে ফ্রিল্যান্সিং এর সাথে খুব ভালোভাবে যুক্ত হয়েছিলাম। 2016? জি। আচ্ছা, সরি, হয়ে গেল। ফাইন্ড এ কমিউনিটি। আরেকটা বিষয়, ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, যে আপনি একা একা কিন্তু অতটা সলভ করতে পারবেন না। আমি শিখেছিলাম কিভাবে জানেন? স্যার আপনাদের বলেন মতো স্যার, এত শেয়ার করেন। এত সহজে কিন্তু শিখতে পারেনি। এখন সবকিছু মুখের কাছে এনে এনে দিচ্ছি, তারপরে আপনারা শিখতেছেন। এজন্য কিন্তু অনেকে শিখতে চায় না, অনেকে গুরুত্ব দেয় না। আমরা শিখেছি অনেক কষ্ট করে, গুগল, ইউটিউব এগুলো ঘেটে 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 শিখেছি। অনেক টাইম স্পেন্ড আমাদের হয়েছে। অনেক টাইম স্পেন্ড হয়েছে, অনেক সময় নষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে। জি স্যার। আর যে হচ্ছে আমাদের এলাকার বড় ভাই অনেকে করতো, তাদের কাছে যাইতাম, যা যা বসে থাকতাম, তারা শিখাইতো না। কি জানি কি মনে করতো, যে শিখাইলে মনে হয় আমরা তার থেকে বড় হয়ে যাব, স্যার শিখাইতো না। এইরকম স্যার, এইরকম স্যার আমিও স্যার শিকার হয়েছি স্যার, মানে আমারও মানে চাই, মানে শেখাতে চায় না, খুব সমস্যা, মানে কি থেকে কি বা পরে মানে অনেক প্রবলেম স্যার, যেটা আপনি ফেস করছেন ঠিক সেই রকম এখানেও তাই। এক্স্যাক্টলি, এটা হয়ে থাকে। অনেক কষ্ট করেছি, তারা বলে না, প্রবলেম ফেস করেছি, হয় না। এখন আমি গুগল থেকে শিখলাম, এখন প্রবলেম হইলে আমি তো গুগলটা জিগাইলে সেটা আর পাই না, প্রবলেম সলভ কেমনে করুম।
অনেক চেষ্টা করেছি যে এইভাবে না হলে এইভাবে হবে, এইভাবে না হলে এইভাবে হবে। অনেক চেষ্টা করার পরে সমাধানটা করতে পেরেছি। এই যে অনেক চেষ্টার পরে যে সমাধানটা হয়েছে না, ওইটা কিন্তু আমার সারা জীবন মনে থেকেছে। আর ওই চেষ্টাটা করতে গিয়ে আমার অনেক কিছু শেখা হয়ে গেছে যে এটা করলে আসলে এটা হয়, ওইটা করলে ওইটা হয়, এটা শেখা হয়ে গেছে। জি স্যার, এক্স্যাক্টলি। পরে যখন আমি একটা কমিউনিটি খুঁজে পেলাম, যেখানে অনেক ফ্রিল্যান্সার একটা কমিউনিটি, একটা গ্রুপ খুঁজে পেয়েছিলাম, ফেসবুক গ্রুপ। হ্যাঁ, তখন আচ্ছা। কিন্তু আমার যে এত কষ্ট করতে হয়নি। কারণ আমি একটা কমিউনিটির ভিতরে ছিলাম। প্রবলেম হলে তাদেরকে বলতাম, "ভাই এই প্রবলেম হচ্ছে। কেউ কি জানেন এটা সমাধান?" সুন্দরভাবে সমাধান দিয়ে দিত। ভাই এটা আমি শিখতে চাই। আমি কি করব? কোনটা আগে শিখবো? বলতো, "এটা আগে শিখো। তোমার এটা শিখার দরকারই নাই। এটা ছাড়াও।" অনেকে বলে এটা যে এটা লিস্টের ভিতরে আছে বাট এটা শিখার দরকার নাই। তুমি এটা শিখো। তুমি এই কাজগুলো করে দিতে পারবা। আমাকে সুন্দর সলিউশন দিয়ে দিচ্ছে। তখন কিন্তু আমার আগ্রহও বাড়ে, আমার কাজের গতিও বাড়ে এবং কাজে কিন্তু প্রবলেম ফেস করতে হয় না। সবসময় মনে রাখবেন একটা কমিউনিটির ভিতরে থাকতে পারলে আপনার লাইফটা ইজি হয়ে যাবে। আর এই বিসবন্ড কিন্তু সেই কমিউনিটি আপনাকে দিচ্ছে। বিশাল একটা কমিউনিটি যেখান থেকে অনেক ফ্রিল্যান্সারের সাথে আপনার প্রতিনিয়ত যোগাযোগ করতে পারছেন। আপনারা নিজেদের গ্রুপের কথা চিন্তা করেন। এই গ্রুপের মাধ্যমে নিজেরাও কিন্তু নিজেদের প্রবলেম সলভ করতে পারেন। নতুন কিছু একজন জানলে একজনকে জানাতে পারেন। সো এই কমিউনিটি আমাদের অবশ্যই প্রয়োজন। ফ্রিল্যান্সিং করতে গেলে কমিউনিটির বিকল্প কখনোই হয় না। আহ র বিভিন্ন কমিউনিটিতে যুক্ত করার জন্য আমি আপনাদেরকে উম সেগুলোর সাথে পরিচয় অবশ্যই করায় দিব। এ এরপর রয়েছে অলওয়েজ বিল্ড ইউর পাইপলাইন। পাইপলাইন তৈরি করেন। জি, পাইপলাইন কি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। একটু। পাইপলাইন হচ্ছে যে ওই যে বললাম কমিউনিটি থেকে আপনি পাইপলাইন তৈরি করতে পারবেন। হ্যাঁ? যে তাদের আসলে ডেইলি রুটিন গুলো কি? তারা কিভাবে কাজ করে? কোন ওয়েতে কাজ করে? আপনিও সেভাবে করেন। ফলো করেন। হ্যাঁ? সাকসেসফুল ম্যানদেরকে ফলো করেন। আপনি আপনার নিজের পাইপলাইন তৈরি করতে পারবেন। রয়েছে হাইলাইটস ইউর স্কিলস। আপনার যে দক্ষতাগুলো রয়েছে সেগুলোকে সবার সামনে তুলে ধরেন। ভাই মার্কেটিং সব জায়গাতেই প্রয়োজন। মার্কেটিং যদি করতে পারেন, আপনি সব জায়গাতে টিকে থাকতে পারবেন। আপনি হচ্ছে আপনার শ্বশুরবাড়ির ভালো জামাই। ভালো জামাই হতে গেলেও কিন্তু মার্কেটিং করতে হয়। ভালো হচ্ছে আ একজন এমপ্লয়ি হতে গেলেও মার্কেটিং করতে হয়। এই মার্কেটিং সেই মার্কেটিং না। অর্থাৎ নিজেকে হাইলাইট করতে হয়। নিজের ঢুল নিজেকে পিটাতে হয়। এই ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে এটাই আপনাকে করতে হবে। আপনার যত ভালো দিক আছে সব তুলে ধরতে হবে। আমি এটা পারি, এটা দিলে তুমি একবারে খুশিতে বাকবাক্কুম হয়ে যাবা। এইভাবে করে পটাইতে হবে নিজের দক্ষতাকে হাইলাইট করে। এটা খুবই গুরুত্বপূর্ণ। ডকুমেন্ট ইট অল। বিল্ড এ পোর্টফোলিও। একটা পোর্টফোলিও তৈরি করেন। পোর্টফোলিও নিয়ে আগে আলোচনা করেছি। কোন কোয়েশ্চেন রয়েছে? নো স্যার। কোয়েশ্চেন না থাকলে বড় স্বপ্ন দেখা যায় না। ড্রিমিং বিগ, এটাই হচ্ছে বিসবন্ড আইটি লিমিটেড এই কোম্পানির লক্ষ্য। বড় স্বপ্ন দেখাতে হবে। তাহলেই আপনি সফল হতে পারবেন। মনে রাখবেন পাখি উড়তে পারে, রাইট? কিন্তু সে স্বপ্ন দেখতে পারে না। সাপ বাঁকা হয়ে চলতে পারে, সে কিন্তু স্বপ্ন দেখতে পারে না। গরু দুধ দিতে পারে, হাওমাও করতে পারে, গুতায় আপনার ছিদ্র-বিদ্র করে দিতে পারবে। বাট সে কিন্তু স্বপ্ন দেখতে পারে না। মাছ পানির নিচে দম বন্ধ করে থাকতে পারে, মানে হচ্ছে অক্সিজেন ছাড়াও থাকতে পারে, বাট সে কিন্তু স্বপ্ন দেখতে পারে না। কিন্তু মানুষ স্বপ্ন দেখতে পারে। মানুষ স্বপ্ন দেখতে পারে বলেই পাখির মতো উঠতে পারতেছে আজকে। মাছের মতো করে সমুদ্রের নিচে কিন্তু ঘোরাফেরা করতে পারতেছে, তাই না? জি স্যার। গরুর মতো হচ্ছে আক্রমণ করতে পারতেছে, সাপের মতো কামড়াইতে পারতেছে, জি স্যার। অ্যাটাক করতে পারতেছে, সবকিছু করতে পারতেছে। কেন? মানুষ স্বপ্ন দেখতে পারে। একদিন স্বপ্ন দেখেছিল আমি উড়বো, সেই স্বপ্নের ফসল আজকে আমরা প্লেনে করে হজ করতে যাই, রাইট?
জি স্যার। তাহলে আপনাকেও স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন যদি না দেখতে পারেন কিছুই করতে পারবেন না। আর যারা স্বপ্ন দেখে তারা অনেক কোশ্চেন করে, আপনারা কিন্তু কোশ্চেন করেন না। স্বপ্ন এখান থেকে দেখা শুরু করেন আর প্রশ্ন বোনাও শুরু করেন। ইনশাআল্লাহ আগামী ক্লাসে অনেক প্রশ্ন নিয়ে হাজির হবেন, অনেক কোশ্চেনের অ্যান্সার নিয়ে তারপরে আমি ক্লাস শুরু করব। ঠিক আছে? মনে থাকবে? হ্যাঁ স্যার, অবশ্যই। স্যার আমি প্রথম থেকেই ক্লাসের অনেক কিছু